আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, চীনা কমিউনিস্ট পার্টি 1921 সালের 1 জুলাই চীনের সাংহাইতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে ছিলেন চ্যান ডুলিক্স, লি জাদাও এবং মাও সেতুং। এই দলটি চীনের যে গৃহযুদ্ধ রয়েছে 1927 সাল থেকে 1949 সাল, এই পুরো গৃহযুদ্ধের নেতৃত্ব দেয় এবং তারা জয়লাভ করার পর 1949 সালে প্রতিষ্ঠা করে চীনা গণপ্রজাতন্ত্র। আর সেই থেকে আজ পর্যন্ত চীনের যে ক্ষমতা সেটা একক ভিত্তিতে চীনের এই কমিউনিস্ট পার্টির অধীনেই রয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির বর্তমানে সক্রিয় সদস্য সংখ্যা প্রায় 9 কোটির বেশি, যা এটিকে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে গড়ে তুলেছে। দলটির একটি সুগঠিত এবং কেন্দ্রীভূত কাঠামো রয়েছে, যা দেশটির প্রতিটি স্তরে প্রসারিত এবং তাদের কন্ট্রোলে সকল কিছু। দলটির কেন্দ্রীয় কমিটি, পলিটিক্যাল ব্যুরো এবং পলিটিক্যাল ব্যুরোর যে স্ট্যান্ডিং কমিটির দল এবং দেশের নীতি নির্ধারণ পর্যায়ে সকল কিছুই তারাই পালন করে। দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে দেশের সেনাবাহিনী, দেশের অর্থনীতি বিভাগ, সকল কিছু তাদের কন্ট্রোলে। একচ্ছত্রভাবে তারাই শক্তিশালী। চীনের একটি গুরুত্বপূর্ণ দিক হল চীনা কমিউনিস্ট পার্টি এবং তাইওয়ান ইস্যু। এই ইস্যুকে কেন্দ্র করে যেই দেশ বা যেই পক্ষই কোনো বিরোধিতা করে, সাথে সাথেই কিন্তু চীন অ্যাকশন নেয় এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। দেখুন, তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে তাও কিছুটা ছাড় দেয় চীন। তবে যদি কোনো দেশ বা যদি কোনো পক্ষ চীনা কমিউনিস্ট পার্টির দিকে আঙুল তুলে কোনো প্রশ্ন করে, বিরোধিতা তো দূরের কথা, তার সঙ্গে কিন্তু সম্পর্ক এবং সরাসরি শত্রুর তালিকায় তাকে যুক্ত করে। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো সত্য, পাকিস্তানের বর্তমান সরকার চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করার যে চূড়ান্ত ধাপ রয়েছে সেটা অতিক্রম করে ফেলেছে। চীনা কমিউনিস্ট পার্টিকে উৎখাত করার জন্য যুক্তরাষ্ট্রের মদদে যে বিদেশি সরকার গঠন হয়েছে, সেই সরকারের সঙ্গে সরাসরি বৈঠক করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং তারা কিন্তু তাকে সমর্থন দেওয়ারও ঘোষণা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে প্রভাবিত করার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মহসিন নাকভি যুক্তরাষ্ট্রে গিয়ে সেই দেশের ভেতর চীনা কমিউনিস্ট পার্টিকে উৎখাত করার জন্য যে আরেকটি পার্টি রয়েছে যেটা তৈরি করেছে খুদ যুক্তরাষ্ট্র লবিং করে, নিউ ফেডারেল স্টেট অফ চায়না বা FNSC, সেই পার্টির সঙ্গে সরাসরি তিনি বৈঠক করেছেন এবং এই বৈঠকের খবর যখনই চীনের কাছে গেছে, চীন সাথে সাথেই কিন্তু পাকিস্তানের সঙ্গে বহু সম্পর্ক সাথে সাথে ছিন্ন বা স্থগিত করে দিয়েছে। চীনের নির্বাসিত ব্যবসায়ী ওগু ওয়ে উগুই এবং প্রাক্তন মার্কিন কৌশলবিদ স্টিভ ব্যানার, এই দুইজন মিলেই কিন্তু তৈরি করেছেন এই নিউ ফেডারেল স্টেট অফ চায়না। আর এদের কাজ হলো চীনের ভেতরে থাকা যে সকল জনগণ রয়েছে তাদের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিদ্রোহ তৈরি করার জন্য উস্কে দেওয়া। তারা নানান ধরনের বক্তব্য দেওয়ার সাথে সাথে তাদের কার্যক্রম চীনের ভেতর গোপনে পরিচালনার চেষ্টা করে, যাতে করে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করা যায়। এবং যেমনটা জানা যায় যে যুক্তরাষ্ট্রের CIA সরাসরি এই পার্টিকে সহযোগিতা করে, সরাসরি বড় ধরনের ফান্ড দেয় এবং মিডিয়ায় আলোচনায় থাকার জন্য যুক্তরাষ্ট্র নিজে পশ্চিমা বিশ্বের বড় বড় নেতাদের সঙ্গে এদের বৈঠক করায়। এবং এমন একটি কথিত রাজনৈতিক পার্টি নিউ ফেডারেল স্টেট অফ চায়না, যেটার কাজই হলো চীনকে অস্থিতিশীল করা। চীনের ভেতর চীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তৈরি করাই হলো এদের কাজ। এমন একটি দেশের সঙ্গে পাকিস্তানের মতো বন্ধু প্রতিম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করে সরাসরি বৈঠক করে, এই জিনিসটাই কিন্তু কূটনীতিক পর্যায় থেকে চীন মানতে পারছে না। আর এটা মানার কথাও নয়। সাধারণ কোনো পাকিস্তানি বৈঠক করলে এক বিষয়, তবে একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করে একটি এন্টি গ্রুপের সঙ্গে এইভাবে বৈঠক করে। আর এর পরপরই কিন্তু চীন মোটামুটি পাকিস্তানের সঙ্গে যত ধরনের সামরিক কর্মকাণ্ড ছিল এবং বেচা কেনার ডিল ছিল সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে এবং পাকিস্তানের ভেতর যে সিপেক প্রকল্প রয়েছে সেটার আশা বাদ দেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবেই এখন বন্ধ। এখন প্রশ্নটা হচ্ছে, পাকিস্তানের মতো দেশ এত বড় রিস্ক কেন নিল? তারা ভালো করে জানে চীন এই জিনিসটা সাধারণভাবে নেবে না। চীন অবশ্যই এর একটি শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। তাহলে বর্তমান এই পাকিস্তানের সরকার
কেন যুক্তরাষ্ট্রের হয়ে এই বড় ধরনের রিস্কটা নিল? পাকিস্তানের সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন এর পেছনে সম্পূর্ণ রয়েছে পাকিস্তান আর্মির হাত। মাস্টার মাইন্ড হলো পাকিস্তান আর্মি। যেইভাবে ইমরান খান এবং তার দলকে কোণঠাসা করা হয়েছে, আন্তর্জাতিকভাবে যেইভাবে প্রশ্ন উঠছে মানবাধিকার লঙ্ঘনের, পাকিস্তানের আর্মি ভালো করেই জানে যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্র যদি সহযোগিতা করে পশ্চিমা বিশ্বের দেশগুলো এবং সংবাদ মাধ্যমগুলোকে শান্ত রাখে, তাহলে এই ক্ষমতা গ্রহণের যে প্রক্রিয়া সেটা বৈধ হয়ে যাবে, কোনো প্রশ্ন উঠবে না এবং আরও শক্তিশালীভাবে জনগণকে দমানো যাবে। আর এর জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের ছায়াতলে এখন পাকিস্তান আর্মি তার দেশকে নিয়ে যাচ্ছে। যে কোনোভাবেই হোক না কেন ইমরান খানের যে ম্যাটার রয়েছে সেটা শেষ করতে চায় পাকিস্তান আর্মি, যার জন্য কিন্তু যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছে তারা। আর যুক্তরাষ্ট্র ক্ষেত্রে কৌশলে তাদের দাবার চাল এই এন্টি গ্রুপ যে রয়েছে চায়নার, তার সঙ্গে বৈঠকে বসিয়ে ব্যবহার করে দিয়েছে। তারা কিন্তু পাকিস্তানের মতো একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ, যেটা চীনের ছিল, এবং চীন বিপুল পরিমাণের বিমান বিক্রিও কিন্তু করতে চূড়ান্ত ডিলের পর্যায়ে ছিল পাকিস্তানের কাছে। J-35 সেটাও কিন্তু বাতিল করার একটা পুরোপুরি নীল নকশা যুক্তরাষ্ট্র এক ধাক্কায় বাস্তবায়ন করে ফেলেছে। সুতরাং যুক্তরাষ্ট্রের এখানে বড় ধরনের বিজয় হয়েছে এটা বলাই যায়। তবে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাহবাজ সরকার এবং পাকিস্তান আর্মি পাকিস্তানের সার্বভৌমত্ব এবং জনগণের সঙ্গে যা করলো সেটা নিজের পায়ে নিজে কুড়াল মেরে ঐতিহাসিক একটা ক্ষয়ের মতো এবং ঐতিহাসিক ক্ষতির মতো, যেটা কখনো পূরণ হবে না। চীনের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে সেটা এই সরকার এবং এই পাকিস্তান আর্মি থাকলে ভবিষ্যতে আবার আগের জায়গায় ফিরবে কিনা সেটাই হলো সন্দেহ। যাই হোক, এটি হলো প্রধান কারণ যে কেন এমনটা করলো। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো যুক্তরাষ্ট্র থেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা পাওয়ার আশা। আপনারা নিশ্চয়ই জানেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে $7 বিলিয়ন ঋণ চেয়েছে পাকিস্তান। যেহেতু আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক হাতিয়ার, সুতরাং সে তার সুযোগের ব্যবহার করেছে এবং এই ক্ষেত্রে শর্তই দিয়েছে এই ধরনের কিছু বৈঠক এবং চীনের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি করতে হবে। আর এর জন্যই কিন্তু পাকিস্তান এগুলো করতে অনেকটা বাধ্য এবং সে এমনটাই করছে। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পাকিস্তান আর্মি দেশের সঙ্গে এবং তার রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে যেইভাবে বেইমানি করলো, চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করে, এই জিনিসটা অবশ্যই পাকিস্তানের জন্য কোনো ভালো কিছু হবে না। যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে তারা পা দিয়ে দিয়েছে। এটা শুধু সময়ের ব্যাপার, পাকিস্তান তার নিজের ক্ষতির জিনিসটা নিজের চোখে দেখে যাবে। বন্ধুরা, এই জিনিসটা বাংলাদেশের জন্য একটা বড় শিক্ষা যে পাকিস্তান সেনাবাহিনী নিজের দেশের স্বার্থের সঙ্গে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এইভাবে কার্যক্রম করতে পারে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বৃদ্ধি করে সামরিকভাবে বলেন বা কৌশলগতভাবে আমাদের ঝুঁকি তৈরি হবে, আমাদের কোনো লাভ হবে না। এটাই হলো বাস্তবতা। আর এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।